আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 19-এ 11 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে দুটি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিকভাবে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি সেগুলো তোমাদের কোষে দেখি 19-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 11 নম্বর অঙ্কটি শেখাচ্ছি। 11 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। এখানে 11 নম্বর প্রশ্ন বলা হয়েছে আমার বর্তমান বয়সের 7 গুণ। 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। আমার ও বাবার বর্তমান বয়স লিখি। তো দেখো এটা কীভাবে করতে হবে, আমি তোমাদের খুবই সহজভাবে শিখে দিচ্ছি, মন দিয়ে বোঝো। আমার বর্তমান বয়স দেওয়া নেই, তো লিখতে পারি মনে করি আমার বর্তমান বয়স এক্স বছর, বা ধরি দিয়ে লিখতে পারি। ধরো লিখে দিলাম মনে করি আমার বর্তমান বয়স এক্স বছর। তো দেখো আমার বাবার বর্তমান বয়স কী হবে, আমার বাবা আমার বয়সের 7 গুণ। তো লিখতে পারি যে বাবার বয়স আমার বাবার বর্তমান বয়স কি হবে সমান 7x হবে, 7x বছর। তো দেখো 10 বছর পরে আমার বয়স কি হবে, তো লিখব 10 বছর পর আমার বয়স হবে, মানে 10 বেড়ে যাবে। আমার বয়স ছিল এক্স, এর সাথে কিন্তু 10 যোগ হয়ে যাবে বছর। এটা যোগ করা যাবে না। এবার দেখো 10 বছর পর আমার বাবার বয়স কী হবে সেটা লিখে নেব। আমার বাবার বয়স হবে, দেখো আমার বাবার বয়স ছিল 7x, 10 বছর পর মানে 10 যোগ হয়ে যাবে, দেখা যাচ্ছে বছর। এখন আমি শর্তানুসারে সমীকরণটি গঠন করে নেব। তো দেখো লিখে নিচ্ছি শর্তানুসারে লিখব সমীকরণটি হলো সমীকরণটি হলো, প্রশ্ন বলেছে যে আমার বয়সের 3 গুণ কিন্তু বাবার বয়স 10 বছর পর হবে। তো দেখো বাবার বয়স কি, বাবার বয়স হচ্ছে 10 বছর পরে 7x + 10, এটা হচ্ছে আমার বয়সের 3 গুণ। তো 10 বছর পরে দেখো আমার বয়স যেটা হচ্ছে সেটার 3 গুণ। তো এটা হচ্ছে দেখো এটার 3 গুণ মানে হচ্ছে এখানে ধরো আমি 3 গুণ করে দিলাম। এখন এটা সমাধান করে নেব। এখানে 7x + 10, এখানে 3x গুণ করে পেলাম, আর 3 10 30 পেলাম। এখন দেখো যে বা 7x এখানে এটা ছিল প্লাস হয়ে সমান এই পারে চলে আসবে মাইনাস হয়ে 3x, আর সমান এই পারে আসতে গেলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, বা ওই পারে গেলেও চিহ্ন পরিবর্তন হয়ে যায়। আর এখানে থাকছে দেখো 30, আর এখানে থাকছে সমান এই পারে আছে, এটা প্লাস হয়েছিল মাইনাস হয়ে চলে আসবে। বা এখন দেখো 7x থেকে 3x বাদ দিলে হয়ে যাবে 4x, সমান 30 থেকে 10 বাদ দিলে হয়ে যাবে 20। এবার বা x সমান উপরে হচ্ছে 20, আর এখানে দেখো গুণ হয়েছিল 4টা, ভাগ হয়ে চলে আসবে। এখন 4 পাচ্ছে
20। অতএব দেখো কি দাঁড়ালো, x সমান 5 দাঁড়ালো। x সমান 5 মানে এক্সটা হচ্ছে আমার বর্তমান বয়স। এখানে দেখো করেছিলাম আমার বর্তমান বয়স x বছর, মানে আমার বর্তমান বয়স পেলাম এই x সমান 5 বছর পেয়ে গেলাম। তো বাবারও কিন্তু বর্তমান বয়স পেয়ে যাব, এর সাথে 7 গুণ করতে হবে। তো আমি লিখে নিচ্ছি, দেখো প্রথমে লিখে নেব আমার বর্তমান বয়স, অতএব আমার বর্তমান বয়স সমান 5 বছর এবং আমার বাবার বর্তমান বয়স সমান, তো দেখো 7x ছিল বর্তমান বয়স, তো 7-এর সাথে এই 5 গুণ করে নিতে হবে। তো এটা হয়ে যাচ্ছে যে 5 সাথে 35 বছর। বুঝতে পারলে? এবার দেখো 12 নম্বর। দেখো 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমার মামা 1000 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। তিনি কয়েকটি 5 টাকার নোট ও কয়েকটি 10 টাকার নোট পেলেন। যদি মামা মোট 137টি নোট পেয়ে থাকেন, তাহলে কতগুলি 5 টাকার নোট পেলেন দেখি। তো দেখো এটা কীভাবে করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, বোঝো। তো দেখো প্রশ্ন কিন্তু বলে দেওয়া হয়নি যে তিনি কতটি 5 টাকার নোট পেয়েছিল। তো এখানে লিখবো আমি ধরি বা মনে করি, ধরি তিনি, বা আমার মামা লিখতে পারো, তিনি 5 টাকার 5 টাকার নোট পেলেন সমান এক্সটি। এবার দেখো তিনি 10 টাকা নোট পেলেন, তো কী করতে হবে দেখো লিখে নিচ্ছি যে তিনি 10 টাকার নোট পেলেন। তিনি যেটা মোট নোট পেয়েছিল 137টি পেয়েছিল নোট, ঠিক আছে। তো 137 থেকে এক্স বাদ দিলে কিন্তু দাঁড়িয়ে যাবে দিয়ে 10 টাকা কতগুলো নোট পেয়েছিল, এটা টি, এটাতে বিয়োগ করা যাবে না। এবার দেখো এটা আমি শর্তানুসারে সমীকরণটি গঠন করে নেব। তো লিখব শর্তানুসারে সমীকরণটি হলো তো দেখো এখানে আমি বসিয়ে নেব যে 5 টাকার নোটগুলোতে কত টাকা সে পেয়েছিল। তো দেখো এখানে করেছি তিনি 5টা নোট পেলেন এক্সটি, মানে 5 দিয়ে এটা গুণ করতে হবে। 5, ধরো সে যদি 2টি নোট পেয়ে থাকতো, তো 2-এর সাথে 5 গুণ করলে 5 10 টাকা পেত। এখন দেখো এক্সটি নোট পেয়েছে মানে এক্সের সাথে 5 গুণ করতে হবে, তো এটা হচ্ছে 5x, এত টাকা। এখন যোগ, এবার দেখো 10 টাকার নোট, সে মোট কত টাকা পেয়েছিল 10 টাকার নোটে। তো 10 টাকার নোটে যদি সে পায়, তো 10 করে গুণ করতে হবে মোট নোটের সাথে। তো মোট নোট কিন্তু এটা ছিল 137 বিয়োগ এক্স। আর এটি সম্পূর্ণ মানে 5 টাকা নোট নিয়ে যত টাকা হয় আর 10 টাকার নোটগুলো নিয়ে যত টাকা হয় সেটি যোগ করে হয়ে যাচ্ছে 1000 টাকা, ঠিক আছে। তো বা দেখো এটা সমাধান করে নেবো আমি। এখানে 5x প্লাস এটা হচ্ছে এটা গুণ করে নেবো, এটা গুণ করলে হচ্ছে দেখো 137 একে 137 আর এখানে একটি শূন্য। এখন দেখো প্লাস মাইনাসে মাইনাস 10x আর এখানে হচ্ছে 1000। বা এখানে দেখো আমি কি করব, এখানে 5x আর এখানে 10x আছে সমান এই পারে। তো কী করবো এখানে 5x আর মাইনাস 10x রেখে দেবো এখানে, আর সমান এখানে 1000 আছে সমান এই পারে, সমান এই পারে ছিল এটা যোগ হয়ে এই পারে চলে যাবে বিয়োগ হয়ে, এটা হয়ে গেল 1370। বা এটা বড় এটা ছোট, তো বিয়োগ করলে হবে 10 থেকে 5 বাদ দিলে 5x সমান
এটা বড় এটা ছোট, তো বিয়োগ চিহ্ন বসবে, যেটা বড় হয় সেটা চিহ্ন বসে। এটা বড় ছিল এটা চিহ্ন বসলো বিয়োগ চিহ্ন, এটা বড় এখানে বিয়োগ চিহ্ন বসলো। এখন দেখো এটা থেকে এটা বিয়োগ করলে হবে 370। এখন আমি সমান এই পারের মাইনাস আর এই পারের মাইনাস কেটে দিতে পারি, বা এখন এক্স সমান 370, এখানে 5টা ছিল গুণ হয়ে সমান এই পারে চলে আসবে ভাগ হয়ে। এখন 370কে 5 দিয়ে ভাগ করে নেব। তো 370কে 5 দিয়ে ভাগ করলে হবে, দেখো 5 7 35, 2 আর 0 থাকে, তো 4 5 20, মানে 74 হচ্ছে। অতএব এক্স সমান পেয়ে গেলাম 74। তো এটি কি হলো, 74টা হলো এক্স এর মান, মানে তিনি 5টা নোট পেলেন এক্সটি, তো অতএব কিন্তু 5টা নোট তিনি পেলেন 74টি। এখন এটা আমি লিখে নেব। অতএব তিনি 5 টাকার 74টি নোট পেলেন। বুঝতে পারলে? এবার দেখো 13 নম্বর। দেখো 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে, আমাদের গ্রামের সালেম চাচা সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করার পর তার সঞ্চয়ের 1/2 অংশ, মানে হাফ অংশ যেটা সঞ্চয় করেছিল, দিয়ে একটি বাড়ি কেনেন। হঠাৎ বিপদে পড়ে তিনি বাড়িটি বিক্রয় করে কেনা দামের 5% বেশি পান। যে দামে কিনেছিল তার 5% কিন্তু বেশি পান। যদি তিনি বাড়িটি এত টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে কেনা দামের উপর 8% বেশি পেতেন। সালেম চাচা কত টাকায় বাড়িটি কিনেছিলেন এবং তার সঞ্চয় কত ছিল দেখি। এখানে দেখো এই প্রশ্নটি প্রচুর ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ভিভিআই দিয়ে লিখে রাখবে। দেখো এটা কীভাবে করতে হবে, আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। প্রশ্নে বলে দেওয়া হয়নি যে সালেম চাচার মোট সঞ্চয় কত ছিল, তাই লিখব যে ধরি বা মনে করি, ধরি সালেম চাচার মোট সঞ্চয় ছিল এক্স টাকা। তো দেখো তিনি বাড়ি কিনেছিলেন কত, যে মোট টাকা ধরো এখানে লিখলাম এক্স, মানে এক্সের অর্ধেক। এখন লিখতে পারি যে অতএব তিনি বাড়িটি কিনেছিলেন এক্সের অর্ধেক, মানে এক্স গুণিত 1/2, তো সময়টা দাঁড়াচ্ছে উপরে x/2 টাকা। তো এবার দেখো তিনি কিন্তু 5% বেশি দামে বিক্রি করে কত টাকা পেলেন সেটা আমি বের করে নেব। তো এখানে দেখো লিখে নিচ্ছি আমি যে 5% বেশি দামে বিক্রি করে বেশি দাম পান, সমান দেখো যে x/2, ঠিক আছে, মানে বাড়ি কিনেছিল এত টাকা দিয়ে। আর এখানে দেখো আমি লিখব 5%, মানে 5/% জন্য নিচে 100 টাকা। এবার দেখো লিখে নেব, যদি তিনি 8% বেশি দামে বিক্রি করতো তো কত টাকা বেশি পেত। তো দেখো লিখে নেব আমি 8% বেশি দামে বিক্রি করে বেশি দাম পেতেন। তো দেখো সমান এখানে করে নেব x/2, এটাতে কিনেছিল, আর 8% মানে 8, নিচে হচ্ছে 100।
টাকা। এখন আমি এটা শর্তানুসারে সমীকরণটি গঠন করে নেব। লিখব শর্তানুসারে সমীকরণটি হলো তো দেখো যে 5% বেশি দামে বিক্রি করে যেটা পেয়েছিল সে, তো এখানে বসে নিচ্ছি x/2 গুণিত 5/100। ঠিক আছে, যোগ এখানে আমি করে নেব যে 3450। কেন দেখো যে তিনি যদি 8% বেশি দামে বিক্রি করতো তো এত টাকায় কিন্তু সে পেত। তো 8% বিক্রি করে সে এত টাকা পেয়েছে, এত টাকাটা আমি বসিয়ে নেব 8/100। এখন দেখো এটা আমি সমাধান করে নেব। বা এখানে 5x হচ্ছে, ঠিক আছে, 5x আর নিচে হচ্ছে এটা গুণ করে 200, যোগ এখানে হচ্ছে 3450, যোগ এটা হচ্ছে উপরে 8x গুণ করে নিচে হচ্ছে 2কে 100 দিয়ে গুণ করে 200। তোমরা কিন্তু কাটাকাটি করলেও কিন্তু করতে পারে, কিন্তু অঙ্কটা একটু কঠিন হয়ে যাবে, তাই এটা আমি কাটাকুটি করলাম না। এবার দেখো বা এক্সটিকে সমানে এই পায়ে নিয়ে চলে আসবো সমানের বাম দিকে। এখানে দেখো সমানে এই পায়ে ডান দিকে ছিল প্লাস হয়ে এটা চলে আসে মাইনাস হয়ে 8x/200। তো সমান এটা দেখো যোগ হয়েছিল, সমান এই পারে চলে যাবে, বিয়োগ হয়ে চলে আসবে। এখন আমি এটাকে সমান এই পারে নিয়ে চলে আসবো। এটা হয়েছে বিয়োগ 3450। এটা দেখো ভগ্নাংশের বিয়োগ হবে, তো ভগ্নাংশের আমি বিয়োগ করে নিচ্ছি। সমান এখানে হচ্ছে মাইনাস 3450। 200 আর 200 লসাগু করলে 200ই হয়। উপরে যা আছে সেটা কিন্তু বসে যাবে, মানে লসাগু মিলে যাচ্ছে, এই লোহারগুলো মিলে যাচ্ছে, সেই জন্য এখন এখানে এটা বসে গেল। এবার দেখো এটা থেকে এটা বিয়োগ করব, তো এটা বড়, তো বিয়োগ চিহ্ন বসবে। 8x থেকে 5x বাদ দিলে 3x হবে, আর নিচে হবে 200। বা লিখে নেব, তো এখানে পাচ্ছি 3x, নিচে হচ্ছে 200, আর সমানের এই পারে ছিল মাইনাস 3450। তো এদিকের মাইনাস এদিকে মাইনাস আমি কেটে দিলাম। বা এখন দেখো কোনা কোনা গুণ করে নেব, নিচে 1 আছে, 1-এর সাথে 3x গুণ করলে 3x হবে, সমান এটা গুণ করতে হবে। তো আমি গুণ না করে ধরে এটা বসিয়ে দিলাম গুণ চিহ্ন দিয়ে এখানে 200। এবার দেখো বা x সমান এটা যা আছে বসিয়ে দিলাম, ঠিক আছে, আর এখানে কিন্তু এই 3টা গুণ হয়েছিল, সমান এই পারে চলে আসলো, ভাগ হয়ে চলে আসলো। এখন দেখো এটাকে আমি এটা দিয়ে ভাগ করে নেব। তো এটাকে এটাতে ভাগ করলে কত হবে দেখো, 3-1-কে 3, ঠিক আছে, এটা আমি কাটাকাটি করে নিচ্ছি। 3-1-কে 3, আবার 3-1-কে 3, এখানে 1 থেকে 5 থেকে 3 পাচ্ছে 15, আর এটি 0। এবার দেখো এটি আমি গুণ করে বসিয়ে নেব। অতএব দেখো x সমান কী হবে। এখন দেখো এখানে 2টো শূন্য, এখানে 1টি শূন্য, মানে 3টে শূন্য পাচ্ছি। এবার 5 দিয়ে 10, 1 থেকে 2-1-কে 2, আর হাতেটাকে 3, 2-1-কে 2, কত পেলাম, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2,30,000 পেয়ে গেলাম টাকা। তো পেয়ে গেলাম x এর মান, বা এটা হচ্ছে মোট সঞ্চয়। এখন আমি লিখে নেব, অতএব সালেম চাচার মোট সঞ্চয় ছিল 2,30,000 টাকা। এবার দেখো এর অর্ধেক টাকা দিয়ে তিনি কিন্তু বাড়ি কিনেছিলেন। তো বাড়ি কেনার টাকাটা আমি বের করে নেব। তো এবং তিনি বাড়ি কিনেছিলেন
সমান এটার অর্ধেক, তো 2,30,000 গুণিত 1/2। এখন দেখো এটা আমি কাটারি করে নেব। এটা কাটারি করলে হচ্ছে 2 1 2, আবার 2 1 2, 1 আর 0, 5 2 10, আর এখানে 3টি শূন্য। ঠিক আছে, এখানে আমি 3টি শূন্য বসিয়ে দিলাম। সমান দেখো দাঁড়াচ্ছে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,15,000 টাকায়। বুঝতে পারলে? এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 14 নম্বর। 14 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। দেখো এখানে 14 নম্বর প্রশ্ন বলা হয়েছে, গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য 20 দিনের খাবার মজুদ ছিল। 7 দিন পরে আরও 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিল। 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়। প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল লিখি। তো দেখো এই প্রশ্নটি প্রচুর ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এই ভিবিআই দিয়ে লিখে রাখবে, পরীক্ষায় পড়তে পারে। দেখো তোমাদের আমি সুন্দরভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। এখানে প্রশ্ন বের করতে বলা হয়েছে যে প্রথমে কতজন ছিল, তাই লিখে নেব। ধরি বা মনে করি, ধরি প্রথমে আশ্রয় শিবিরে মোট আশ্রয় প্রার্থী ছিল সমান x জন। তো দেখো 7 দিন পরে আশ্রয় প্রার্থীর জন্য কদিনের খাবার মজুদ ছিল সেটা বের করে নেব। তো লিখব 7 দিন পর আশ্রয় প্রার্থীর জন্য। তো দেখো 7 দিন পর মানে 20 দিনে কিন্তু খাওয়ার মজুদ ছিল তাদের। তো 7 দিন পর মানে 7 কমে যাবে এখানে, এখন দাঁড়াচ্ছে কত, যে 13 দিন। 13 দিনের 7 দিন পর আশ্রয় প্রার্থীর জন্য 13 দিনের খাবার মজুদ ছিল। তো দেখো প্রশ্ন বলেছে কিন্তু নতুন কিন্তু আরও 100 জন আশ্রয় প্রার্থী আশ্রয় নেওয়া, নতুন আশ্রয় প্রার্থীর সংখ্যা কী দাঁড়াবে সেটা বের করে নেব। লিখব যে নতুন 100 জন আশ্রয় প্রার্থী আশ্রয় নেওয়ায় নতুন আশ্রয় প্রার্থীর সংখ্যা কী হবে দেখো। আশ্রয় প্রার্থীর সংখ্যা হলো সমান, দেখো প্রথমে ছিল x জন, ঠিক আছে, আর পরে কিন্তু আবার 100 জন যোগ দিল, এটা দাঁড়ালো, এটা জন, এটা যোগ করা যাবে না। ঠিক আছে, এবার দেখো কি দাঁড়ালো, এখানে দাঁড়ালো যে x জনে কিন্তু এই x জনের 13 দিনের খাবার চলেছিল। তো x দিনের এই x জনের 13 দিন খাবার সমান কিন্তু হবে যে x সমান 100 জনের বাকি 11 দিনের খাবার। ঠিক আছে, এখন লিখতে পারি যে অর্থাৎ x জনের 13 দিনের খাবার সমানই কিন্তু হবে যে x প্লাস 100
জনের 11 দিনের খাবার, 11 দিনের খাবার। এখন দেখো এটা আমি শর্তানুসারে সমীকরণটি গঠন করে নেব। লিখব শর্তানুসারে, লিখব সমীকরণটি হলো, সমীকরণটি হলো, তো দেখো সমীকরণটি কি হবে। সমীকরণটি হবে দেখো x × 13 মানে 13x, এটা সমানই হচ্ছে এটা মানে 11 গুণিত এটা হবে 11 গুণিত x যোগ 100। তো বা এখানে 13x সমান এটা গুণ করে নেব 11x যোগ এটা গুণ করা হচ্ছে 11 কে 11 আর দুটি শূন্য। দেখো বা এখানে 13x আর এখানে দেখো সমান এই পারে x ছিল প্লাস হয়ে মাইনাস হয়ে চলে আসবে এই পারে 11x সমান এখানে আছে 1100 বা 13x থেকে 1100 বাদ দিয়ে দেবো, এখানে দাঁড়াচ্ছে 2x সমান এখানে দাঁড়াচ্ছে 1100 বা x সমান এখানে হচ্ছে 1100 নিচে হয়ে চলে আসবে 2টা ভাগ হয়ে। এখন দেখো এটা কাটাকুটি করে নেব আমি, তো এটা কাটাকুটি করলে হচ্ছে 550। অতএব দেখো কি দাঁড়াচ্ছে, অতএব x সমান দাঁড়ালো 550। x এর মান পেয়ে গেলাম 550। তো প্রথমে মানে প্রশ্নে বের করতে বলা হচ্ছে প্রথমে আশ্রয় শিবিরে মোট কতজন প্রার্থী ছিল, পেয়ে গেলাম 550। এখন আমি লিখে নিতে পারি যে অতএব প্রথমে 550 জন আশ্রয় প্রার্থী ছিল, বুঝতে পারলে? তো অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।